নরহরি বাবুর কথা মতো পুরনো পোস্ট অফিস থেকে জিনিসগুলি বের করে আনতে পারলেই মোটা টাকা পাওয়া যাবে। কি রে সন্তু, যে কাজটা বললাম ওটা পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, পারবো। ও আর এমন কি বা কাজ? যতটা সোজা মনে করছিস ততটাও সোজা নয়। ওই পুরনো পোস্ট অফিসের কাছে রাতে কেউ যায় না। আগে সব কাজ দিনের বেলাতেই করে নিতাম, কিন্তু এখন থানাতে একটা নতুন পুলিশ অফিসার এসেছে। বেটা বড্ডই সৎ, তাই সকালে কাজটা করতে পারছি না। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে বিপদ হয়ে যাবে। সবাই জানে ওই পোস্ট অফিসের সব পুরনো জিনিসপত্র থাকে। আর পোস্ট অফিসের যে আগের পোস্টমাস্টার ছিল ওটাও আমার হাতেই ছিল, কিন্তু সেও এখন বদলি হয়ে গেছে। নতুন পোস্টমাস্টার এখনো আসেনি। আর এদিকে অনেক টাকার সেই জিনিস ওখানে পড়ে আছে, ওগুলো ওখান থেকে বের করতে না পারলেও লস হচ্ছে আমার। আপনি রাতে লোক পাঠিয়েছিলেন? সে আর পাঠায়নি আবার, কিন্তু ওই পোস্ট অফিসটাতে। ওই পোস্ট অফিসে কি থেমে গেলেন কেন? একটা আত্মা। কি কি বললেন? ওই পোস্ট অফিসে আত্মা? কি সব বলছেন? আমার অনেক লোক রাতে দেখেছে, তাই তো রাতে ওদিকটায় কেউ যায় না। কেবল তুই বললি যাবি। হ্যাঁ হ্যাঁ যাব। আপনি টাকাটা তৈরি রাখুন, আমি ঝটপট কাজ সেরে ফিরছি। আরো কিছুটা সময় হাঁটার পর সন্তু উপস্থিত হলো কদমতলী গ্রামের পুরনো পোস্ট অফিসের কাছে। অন্ধকারে চাদরে ঢাকা পুরনো পোস্ট অফিস, এদিকে ওদিকে ঝোপঝাড় আর জঙ্গল। না না, অত চিন্তা করলে চলবে না। চটপট কাজ সেরে ফেলতে হবে। নরহরি বাবু তো আমায় পোস্ট অফিসের তালা খোলার চাবিটা দিয়েই রেখেছে। সন্তু চাবি হাতে পুরনো পোস্ট অফিসের পুরনো দরজাটার কাছে আসে। কে কে? সন্তুর যেন মনে হলো ওর ঘাড়ে হঠাৎ যেন কেমন একটা ভীষণ ঠান্ডা নিঃশ্বাস পড়ল। কোথাও কেউ নেই, আমি খামোখাই ভয় পাচ্ছি। আসলে নরহরি বাবুর এই পোস্ট অফিসটা নিয়ে কথাগুলো মাথাতে খালি ঘুরছে, তাই মনে হয় এমন হচ্ছে। কত জায়গা ঘুরে ঘুরে কাজ করে ফেললাম, আর কোথাকার কোন কদমতলির এক পোস্ট অফিস নিয়ে এত ভেবে মরছি। সন্তু নিজের মনের থেকে ভয় দূর করে আবার পোস্ট অফিসের দরজা খোলাতে মন দেয়। কিছু সময় পরেই দরজা খুলে পোস্ট অফিসের ভিতরে ঢোকে। যে জিনিসটা সে আনতে এসেছে আর সেটা কোথায় আছে তা নরহরি আগে থেকেই সন্তুকে বলে রেখেছিল, তাই সে সেদিকে এগিয়ে যায়। ওই তো জিনিসগুলি। সন্তু পিছনের দিকে তাকাতেই তুমি তো অনেকদিন ধরেই চাইছিলে পোস্টমাস্টার হিসাবে আমার বদলি কোনো গ্রামে হোক, নাও এবার হলোও তাই। হ্যাঁ সত্যি গো, আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তা আর কতক্ষণ লাগবে কদমতলী গ্রামে পৌঁছাতে? আর বেশিক্ষণ লাগবে না। জয়া শহরের মেয়ে, বিয়ের পরেও শহরেই কাটিয়েছে। গ্রাম দেখার বা থাকার সুপ্ত বাসনা দীর্ঘদিন ধরেই ছিল তার, আর এবার সেটা অবশেষে পূরণ হতে চলেছে। তাই আজ সে বেজায় খুশি। কদমতলী পৌঁছে মতিন আর জয়ার থাকার কোনো অসুবিধা হয় না। ওখানকার একটা স্টাফ কোয়ার্টারেই থাকতে শুরু করে ওরা। দিন দুয়েক থাকার পর, জয়া, কেমন লাগছে এখানে? থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমিও তো তোমাকে সময় দিতে পারছি না, নতুন জায়গা তো বুঝতেই পারছো, কাজ বুঝে নিতে একটু সময় তো লাগবেই। না গো, কোনো অসুবিধে হচ্ছে না, আমার তো এখানে খুব ভালোই লাগছে। বাহ, বেশ বেশ। তোমার আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তাড়াও ছিল, তাই তোমাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ বলো, কি কথা? আসার পর থেকেই দিন দুয়েক ধরে
রাতে বাড়ির ওই দিকটা দিয়ে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসে? বিড়াল কুকুরের হবে হয়তো। আর তোমাকে আর একটা কথাও তো বলা হয়নি, আজকেই পোস্ট অফিস থেকে বলে দিয়েছে কোয়ার্টারের পিছনের দিকে একদম না যেতে, এমনকি ওদিক থেকে কোনো আওয়াজ আসলেও গুরুত্ব না দিতে। আমিও ভেবেছিলাম নতুন জায়গা বলেই হয়তো অমন না করছে। না গো, মানুষের কান্নার আওয়াজ। আমি কালকে রাত্রে জানলা দিয়েও দেখেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। এমনকি আজকে দুপুরে বাড়ির ছাদেও উঠেছিলাম, তখনও কাউকে দেখিনি। রান্নার দিদিও বলছিল আগের দুজন পোস্টমাস্টার নাকি এখানে বেশি দিন থাকতে পারেনি। এখানে কিছু একটা রহস্য আছে বলেই তো মনে হচ্ছে, কয়েকটা দিন থাকলেই বুঝতে পারবো। ওইদিকে না একটা আম বাগান দেখেছি, কি সুন্দর বড় বড় আম হয়েছে। ঠিক আছে, তোমার মনে যখন সন্দেহ হচ্ছে, এরপর কান্নার আওয়াজ পেলে আমাকে ডাক দিও, কেমন? আচ্ছা বেশ, তাই করব। বেশ জোরে হাওয়া দিচ্ছে, বলছি যে একবার বাড়ির পিছনের ওই বাগানে যাবে? এই ঝড়ের মধ্যে এখন ওখানে গিয়ে কি করবে? আরে একটু আগে বললাম না, ওখানে একটা আম বাগান আছে। এই ঝড়ে নিশ্চয়ই অনেক আম পড়েছে, চলো না ওগুলো গিয়ে কুড়িয়ে আনি। এখন এই ঝড়ের মধ্যে ওখানে যাবে? এখন তেমন একটা তো ঝড় নেই, আর এমনি ঝড়েই আম কুড়িয়ে তো মজা শুনেছি। আচ্ছা বেশ, চলো তবে। দাঁড়াও, সাথে করে টর্চটাও নিই। টর্চ সঙ্গে নিয়ে মতিন আর জয়া এগিয়ে চলে কোয়ার্টারের পিছনের বাগানের দিকে। ওখানে ওদের জন্য যে কি অপেক্ষা করছে তা যদি জানতো। কোয়ার্টারের পিছনে বাগানে গিয়ে টর্চ জ্বালিয়ে দেখে এর মধ্যেই বেশ ভালো পরিমাণে পাকা আম মাটিতে পড়ে আছে। দেখলে তো কত আম পড়েছে। হ্যাঁ তাই তো দেখছি, চটপট তুলে নি। মতিন আম তুলছে, এমন সময় জয়া খেয়াল করে আম গাছের পিছনে একটা কালো ছায়া। আরো ভালো করে তাকাতেই দেখে সেই কালো ছায়াটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। শুনছ? ওই দেখো, ওটা কি আসছে আমাদের দিকে। আমাদের দিকে আসছে? কি? ও বাবা গো! ভয়ঙ্কর চেহারাটি একভাবে কিছু সময় পাগল গোছের লোকটির দিকে তাকিয়ে রইল। জয়া অমন চেহারা দেখে মূর্ছা গেল। মতিন এক পলক সামনের দিকে তাকিয়ে দেখে সেই ভয়ঙ্কর চেহারা বা পাগল গোছের লোকটি আর কেউই ওখানে নেই। ওটা কে ছিল? না না, উঠো না, তুমি বিশ্রাম নাও। এখন তোমার শরীরটা একটু ঠিক লাগছে তো? ডাক্তার বলেছে তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল, তাই ওরকমটা হয়েছে। ওই অমন ভয়ঙ্কর চেহারা, ওই অমন পাগলাটে লোক, ওগুলো ছিল কারা? ওখানে আমি আর কাউকে তো দেখতে পেলাম না, তবে হ্যাঁ একটা বন্ধু পোস্ট অফিস কিন্তু দেখলাম সেখানে। এই কোয়ার্টারের পিছনে বন্ধ পোস্ট অফিস? বলো কি গো? কালকেই গিয়ে সব খবর নিতে হবে দেখছি। অফিসের সহকারী কর্মচারী বলল কোয়ার্টারের পিছনে নাকি একটা পুরনো পোস্ট অফিস আছে, এখন ওটা বন্ধ আছে, তবে কি কারণে সেটা পরিষ্কার করে কিছুই বলল না। মতিন এইসব কথাই ভাবছে, এমন সময় মাঝারি বয়সের একজন লোক তার ঘরে ঢোকে। লোকটির আচরণ মতিনের একদমই ভালো লাগে না। কারোর ঘরে ঢুকতে গেলে যে সামান্য সৌজন্যতা দেখিয়ে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, সেটাও লোকটির মধ্যে অবশিষ্ট নেই। হ্যাঁ বলুন। আমার নাম নরহরি, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। বলুন, কি দরকার আছে? আগে যারাই এখানে পোস্টমাস্টার হিসেবে থেকেছে তাদের সবাইকেই মাস কাবারি একটা টাকা দিতাম। এবার আপনি কত নেবেন বলুন? মাসকাবারি টাকা মানে? ওই
আপনি আমাকে একটু দেখবেন আর আমি আপনাকে একটু দেখব। আপনি যদি পরিষ্কার করে বলেন তো আমার বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, তবে খোলাখুলি বলি, আপনার কোয়ার্টারের পিছনে একটা পুরনো পোস্ট অফিস আছে, জানেন তো? হ্যাঁ জানি, কিন্তু ওটার মধ্যে কি আছে দেখতে যেতে হবে আজকে। তা বেশ, দেখুন, আমার কাছে তো ওটার চাবি আছে, বরং আমি আপনাকে দেখিয়ে দেব। তবে হ্যাঁ, ওইটার বিষয়ে 5 কান করবেন না, তাহলে আবার অনেক সমস্যা হতে পারে। তবে ওটাকে গোপন করার উপযুক্ত পারিশ্রমিক আপনি পাবেন, মাসে 50,000 টাকা। কি চলবে তো? 50,000 টাকা? কি কম মনে হচ্ছে? আরো লাগবে? না না, তা নয়, কিন্তু ওখানে কি আছে? আসুন দেখিয়ে দিচ্ছি। মতিন নরহরির সঙ্গে পুরনো পোস্ট অফিসের ভিতরে যায় আর সেখানে গিয়ে দেখে এগুলো তো আস্তে আস্তে বলুন। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, এগুলো হলো ড্রাগ। এগুলোর জন্য কত কম বয়সী ছেলে মেয়ে সহ তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু কি খবর রাখেন? হোগে যাক ধ্বংস, তাতে আমার আপনার কি? আমাদের তো টাকা দিয়ে কাজ। কি আপনার টাকার দরকার নেই? আপনি তো আমার নাকি নতুন একটা বাড়ি কিনবেন শুনছিলাম, তার জন্য তো তা অনেক বেশি টাকার দরকার। ওই বাঁধা মাইনেতে তো কিছুই হবে না। মতিন মাথা নিচু করে রইল। সত্যিই তো, ও অনেকদিন ধরেই একটা বাড়ি কেনার চেষ্টা করছে, কিন্তু টাকা কম পড়ছে বলে কিনতে পারছে না কিছুতেই। এবার সেই সুযোগটা যখন নিজে থেকে এসেছে, সেটাকে এভাবে হেলায় হারিয়ে ফেলা হয়তো ঠিক হবে না। তাই শেষ অবধি মতিন নরহরির প্রস্তাবেই রাজি হয়ে গেল। মতিন বাড়িতে এসে জয়াকে এই নিয়ে কিছু বলল না। কি হলো, নতুন জায়গাতে এসেই আমার জন্য নতুন শাড়ি আনলে, তাও আবার এত দামের? মতিন যেন সত্যিটা বলতে চেয়েও বলতে পারল না। না না, তেমন কিছু নয়। কেন, আমি কি আমার বউকে একটু শাড়িও কিনে দিতে পারি না নাকি? রাত তখন বেশ গভীর। মতিন ঘুমানোর চেষ্টা করেও অনেকটা সময় ঘুমাতে পারেনি। বারবার কেবল তার জয়ার মুখটাই মনে পড়ছিল, আর মনে হচ্ছিল যেন সত্যি কথাটা জয়াকে না বলেও ঠিক করেনি। এইসব ভাবতে ভাবতে একটা সময় চোখটা লেগে যায়। জয়াকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখে মতিনের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে মতিন দেখে জয়া পাশে বিছানায় নেই। এ কি, জয়া কোথায় গেল? মতিন এদিকে ওদিকে খোঁজাখুঁজি করল, কিন্তু জয়াকে তার চোখে পড়ল না। জয়া কি তাহলে কোনোভাবে সেই পুরনো পোস্ট অফিসটার কাছে গেল? ঘর থেকে বাইরে বেরিয়ে আমবাগান পেরিয়ে সেই পোস্ট অফিসটার কাছে যেতেই জয়াকে দেখতে পায় সে। ও উল্টো দিকে মুখ করে সেই পুরনো পোস্ট অফিসটার দিকে তাকিয়ে আছে, আর কার সাথে যেন কথা বলছে। জয়া এত রাতে একা একা ওই পোস্ট অফিসটার ওখানে দাঁড়িয়ে কি করছে, আর কার সাথে বা কথা বলছে? জয়া, তুমি এইখানে এত রাতে একা কি করছো? মতিন জিজ্ঞাসা করলেও জয়ার কোনো উত্তর নেই, তবে বিড়বিড় করে কথা বলাটা বন্ধ করেছে। মতিন আবারও একই কথা জিজ্ঞাসা করে। জয়া, আপনি যেটা করলেন সেটা কি ঠিক? শুধুমাত্র টাকার লোভে নিজের ভবিষ্যতের চিন্তা করলেন? পুরনো পোস্ট অফিসের ভিতরে থাকা জিনিসগুলো বাইরে বেরোলে কত পরিবারের ক্ষতি হবে সেটা কি জানেন না আপনি? আমি এখান থেকে ওই একটা জিনিসও কাউকে বাইরে নিয়ে যেতে দেব না কিছুতেই। যেই এসেছিল
সে আর দিনের আলো দেখেনি, আর যদি কেউ আসে সেও দেখবে না। ওই নরহরিকে যতদিন না শেষ করছি ততদিন আমার শান্তি নেই। কথাগুলো বলা শেষ করে জয়া মুখটা মতিনের দিকে ঘোরালো, কিন্তু এ কোন জয়া? আপনি কে? আমি শিউলি। এরপর মতিন শুনল শিউলি নামের এক সাহসী মেয়ে আর নরহরি নামক এক মানুষরূপী শয়তানের ঘটনা। আজ থেকে বছর 3 আগে আমার এখানে চাকরি হলো পোস্টমাস্টার হিসাবে। আমার সাথে এখানে এসেছিল আমার বাবা। প্রথম কদিন বেশ ভালোই কাটে, কিন্তু হঠাৎ একদিন সকালে। আপনার সাহস হলো কি করে আমাকে এসব কথা বলার? আপনাকে আমি পুলিশে দিতে পারি, জানেন আপনি? ওহো, আমি দুঃখিত বন্টি। আমি ভেবেছিলাম আপনিও বাকি সবার মতোই টাকার জন্য। না, সবাই সমান হয় না। দিনের বেলা কাজটা করলে জানাজানি হয়ে যাবে। আজ রাতেই সব সরিয়ে পুলিশের কাছে জমা দিয়ে দেব। আপনি ওখানে উপস্থিত থাকবেন তো? হ্যাঁ, আমি থাকব। সেদিন রাতে পুরনো পোস্ট অফিসের ভিতর থেকে কিছু জিনিস বের করা হচ্ছিল। এমন সময় হঠাৎ আমার মাথার পিছনে ভারী কিছুর আঘাত করে। আহ! মাটিতে পড়ে যাওয়ার সময় দেখি আমার পিছনে রড হাতে দাঁড়িয়ে রয়েছে ওই নরহরি। আমার কাজ বন্ধ করবি? অতই সোজা? এত দিনের ব্যবসা তোর জন্য বন্ধ করে দেব? সবকিছু মেনে নিলে ভালো করতি, তা মানলি না। তাই এবার উপরে চলে যা। আমি আসবো, আবার ফিরে আসবো, কাউকে ছাড়বো না আমি। এই পোস্ট অফিসের প্রতি খুব মায়া তো, তাই তোকে এই পোস্ট অফিসেই মারব। আর তারপর কি করতে হবে? নরহরি আর তার দল বল আমার দেহকে এই পোস্ট অফিসের দেওয়ালে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। আর ওই নরহরি পুলিশের সাথে হাত মিলিয়ে আমার বাবার উপরে দোষ চাপিয়ে দেয় যে আমার বাবাই আমাকে মেরে ফেলেছে। আমি নাকি এই পোস্ট অফিসে হেরোইন, ড্রাগ এইসব রাখতাম, আর আমার বাবা এই সবই জেনে ফেলেছিল, তাই আমায় মেরে ফেলেছে। বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। আর কিছুদিন পরেই যখনই এখানে রাতের বেলা কেউ এসেছে, কেউ বাঁচেনি। নরহরি বুঝতে পেরেছিল দিনের বেলাতে আসলে আমি কিছুই করতে পারবো না, তাই ও দিনের বেলাতে এখানে এলেও রাতে কখনোই এখানে আসে না। এবার আপনিই বলুন আমার কি করা উচিত? সব কথা শুনে মতিন মাথা নিচু করে থাকে। সত্যি ও ভীষণ বড় ভুল করে ফেলেছে, তবে মনস্থির করে ও নিজের এই ভুলটাও অবশ্যই শোধরাবে। নরহরি যে এখানে রাতে আসবে না, এটা আমি ওর কথা শুনে বুঝতে পেরেছি। তাই তো দরকারের থেকে ও বেশি টাকা দিয়ে আমাকে কিনে নিতে চেয়েছে, যাতে কিনা দিনের বেলাতেই সব কাজ সারতে পারে। ও এখানে না এলেও আপনি তো ওর কাছে যেতেই পারেন। কিভাবে? আপনি যেমন জয়ার শরীরে প্রবেশ করেছেন, তেমনি আমার শরীরে প্রবেশ করুন। ওর বাড়ি গিয়েই ওকে শেষ করতে হবে, যাতে ওর মতো পাষণ্ডের জন্য আর কোনো ফুলের মতো জীবন নষ্ট না হয়ে যায়। আপনি যে আপনার ভুলটা বড় কোনো বিপদের আগেই বুঝতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ। এরপর এক ভয়ঙ্কর চেহারা জয়ার শরীর থেকে বেরিয়ে এসে মতিনের শরীরের ভিতর প্রবেশ করে। এ কি পোস্টমাস্টার, তুমি এই এত রাতে আমার বাড়িতে? আরো কি টাকার দরকার নাকি? মতিন কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে পড়ে। কি হলো, কিছু বললে না যে? একটা মেয়েলি কণ্ঠ বলে, কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? পাপ করলে তার শাস্তি থেকে কোনোভাবেই বাঁচা যায় না। কে কে? তুমি তুমি তো মরে।
কি ভেবেছিলি তুই রাতে ওখানে পোস্ট অফিসে না গেলে বেঁচে যাবি? আমাকে ক্ষমা করে দাও, তুমি মেরো না আমায়। আমি নিজের সব দোষ স্বীকার করে নিচ্ছি। এই যে এই কাগজের সবটা লিখে দিচ্ছি। নরহরি তার সব দোষ একটা সাদা কাগজে লিখে নিয়ে শেষে তাতে নিচের স্বাক্ষর করে দেয়। এই যে আমি সব লিখে দিয়েছি, এইবার ছেড়ে দাও আমায়। অবশ্যই। আহ, আহ! নরহরির আকস্মিক নৃশংস মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সেটার সঠিক কোনো কারণ জানা গেল না। শিউলির অতৃপ্ত আত্মাকেও সেই রাতের পর আর কখনো দেখা যায়নি। মতিম পরের দিন সেই পুরনো পোস্ট অফিসের ভিতরে বন্ধ সব জিনিসপত্র পুলিশের হাতে তুলে দেয়। আর নরহরি যে সবকার পিছনে আসল দোষী ছিল, আর শিউলি বা তার বাবা যে সম্পূর্ণ নির্দোষ ছিল তাই প্রমাণিত হয়। কারণ নরহরির মৃতদেহের পাশে একটি ওর নিজের হাতে লেখা চিঠি পাওয়া যায়, যেখানে ও নিজের সব দোষ স্বীকার করেছিল। মতিন মনে মনে তার বাবা মা ও সর্বশক্তিমানকে প্রণাম জানায় এত বড় একটা অপরাধের সঠিক পরিসমাপ্তির জন্য।